তো আমি আপনাদের অনুরোধ করব যে যারা আমার এই ক্লাস করতে আসছেন, ডেফিনেটলি সবাই শেখার আহ, মানসিকতা নিয়ে, মেন্টালিটি নিয়ে আসছেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা 100% শেখার ভাবনা নিয়ে আসেন। হ্যাঁ, কি বলে, কি ইয়ে করে বুঝি না, এইটা যদি আগে মনের মধ্যে নিয়ে আসেন, তাহলে আমি যা বলতেছি আপনি সেটাকে নিতে পারবেন না। খোলা মনে ক্লাসটা উপভোগ করেন। আপনার মাথায় আগে থেকে তো কিছু একটা ছিল, কিছু চলছিল, আপনি পড়ালেখা করেছেন, আপনি বিএসএমএস পাস করে আসছেন, আপনি অনেক ম্যাথমেটিকা পড়েছেন, অনেক স্যারের কাছে গেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক গুরুর চেম্বারে বসেছেন, যে যেভাবেই হোক, যা কিছু শিখেছেন। হ্যাঁ, আপনারা যদি ওই শেখার সাথে আমার এই আলোচনাটাকে আপনি ফিট করতে চান, আলোচনাকে যদি মেলাতে চান, তাহলে সেটা হয়তো ফিট হবে না। তখন আপনার কাছে হয়তো মনে হবে যে আমি কি শিখাচ্ছি, কি বলতেছি, এটা এরকম কেন। কিন্তু এইটুকু ভরসা অ্যাটলিস্ট রাখেন। গুরু যদি বলেন, তাহলে গুরুর প্রতি এই ভরসাটুকু আপনাদের রাখতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে যা বলছি বা যা শেখানোর চেষ্টা করতেছি, এগুলো কিন্তু পুরোপুরি ক্লিনিক্যাল ফিচার, পুরোপুরি ক্লিনিকে পাওয়া জিনিস, ক্লিনিকের বিষয়বস্তু। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যাল পার্ট, এগুলো থিওরি না, এগুলো কোনো হাইপোথেটিক্যাল না। হ্যাঁ, এই জন্য এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখন খোলা মন নিয়ে, একদম খোলা মস্তিষ্কে, কোনো প্রকার ক্রিটিসিজম ছাড়াই বোঝার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে আমার কথাগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু বোঝাটা প্রথম দিকে অত সোজা না। অনেকেই, আমি যে দু একজনের নামও বলে দিতে পারবো, তাদের কাছে আমার কিছু ফলোয়ার স্টুডেন্ট তারা বলেছে যে কি বলে স্যারের মুখের উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে যায়, ইয়ে হয় না। কিন্তু আপনাকে একটু কন্টেন্ট থাকতে হবে, একটু ওপিয়ামের মতন একটু কন্টেন্ট থাকতে হবে, সালফারের মতন একটু মানে জ্ঞান, মানে অনুসন্ধিৎসু হতে হবে, তাহলে আপনার বুঝে আসবে। ঠিক আছে, আমি নতুন কিছু বলতেছি না, পুরোনো জিনিসটাকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে বলতেছি। এই কারণে আপনার একটু কষ্ট হবে, একটু বুঝতে, হজম করতে কষ্ট হবে, কিন্তু আপনাকে সেগুলাকে মেনে নেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে নতুন কিছু একটা করতে পারতেছেন, ভালো কিছু করতে পারছেন। তো এই লেকচার গুলো খুব একদম ওপেন মাইন্ডে, খোলা মস্তিষ্কে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে আমার লাভ না, আপনাদেরই লাভ। আপনারা খরচ করে এসেছেন, আপনাদেরই লাভ। আর যেটা বললাম যে মেলানোর চেষ্টা করবেন না, যেটা আসছে, যেটা জানছেন সেটা খুবই ভালো, খুবই একদম ফাইন, আপনি ওটাকে ওখানে রাখেন। আপনি এটাকে নেন না, নিয়ে তারপরে করেন একদমই প্র্যাকটিক্যাল। আপনি ডেফিনেটলি 100% মানে বিশ্বাস করে আপনি আগাতে পারবেন। ঠিক আছে, এটা ছিল আমার একদম ইনিশিয়াল কথা। আমি এই কথাগুলো মাঝে মধ্যেই বলি, আবারও বলবো, বারবার বলবো, কারণ আমি যদি না বলি তাহলে আপনারা তো আগাবেন না, আপনারা তো ওই একটা ইয়ের মধ্যে থাকবেন। দেখেন, আমাদের এই পর্যন্ত আমার জার্নি অনেক লম্বা, 7-8 সাল থেকে আমি দেখেছি, প্রচুর পার্সনকে দেখেছি বিভিন্ন জায়গায়। তারা এত, মানে তারা ছিল ফার্স্ট বেঞ্চার, সেমিনার, বিভিন্ন পড়ালেখার জায়গাগুলো, আসলে কলেজে তো ওইরকম কিছু হয় না। মানে আপনাকে অ্যাডভান্স যেতে গেলে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন ডিসকাশন, এগুলোতে যেতে হবে। তো আমরা তাদেরকে দেখেছি, এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তারা একটা পকেটে চলে গেছে। ইভেন দেন এরকমও দেখেছি হোমিওপ্যাথির মানে লিডিং সারিতে, অ্যাটলিস্ট আমরা মাইন্ড চর্চা করি, মাইন্ডের বিষয়টা এখন কিন্তু আমি একদম পুরোপুরি সেগাল এটা বলবো না, আরো আপগ্রেড জায়গায় আমরা কিন্তু যেতে পেরেছি। তো তখন শুধুমাত্র সেগাল চর্চা করে এরকম যারা বাংলাদেশের লিডার, তারা এখন পুরা মানে হোমিওপ্যাথি, মানে ওয়ান কাইন্ড অফ, আমি বলবো পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছে, অন্য প্যাথির দিকে চলে গেছে, অন্য জিনিস নিয়ে, আদার দেন হোমিওপ্যাথি তারা করছে। কেন তাদের এরকম হলো? কারণ তারা ভিতরে ঢুকতে পারেনি। আপনি যখন ভাষা ভাষা ভাবে ঢুকবেন, তখন এক ধরনের ভালোবাসা, এক ধরনের ইয়ে হবে আপনাকে। মানে এই হোমিওপ্যাথির সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, ম্যারেজ, আমি মনে হয় ম্যারেজ নিয়ে রুব্রিক ব্যাখ্যা দিয়েছিলাম, ম্যারেজ করতে হবে একদম অতপ্রত ভাবে, আপনাকে হোমিওপ্যাথির সাথে যুক্ত হবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।
আপনি ওই রুগী আসলেই মাথায় চলে আসবে না যে R47 দিই, R37 দিই, অথবা মনে হবে না যে বিপি মানে বায়োপ্লাজম 24 দিই, 26 দিই, এটা আপনার মাথায় আসবে না। আপনি যদি হোমিওপ্যাথির সাথে ম্যারেজ, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারেন তাহলে হবে। তো এইভাবে নিজেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হলো, আপনি আপনাদের কাছ থেকে কমেন্ট গুলা মাঝে মধ্যে আমি পাই যে এত কিছু বলেন মাথায় থাকে না, মাথায় আসে না। আসলে কি রূপদিকটা তো মাথায়ও রাখা যায় না। হ্যাঁ, আমাদের তো নিউরনের, মস্তিষ্কে যে নিউরন থাকে আমাদের, মানে কি বলবো, নিউরোপ্লাস্টিসিটি, হ্যাঁ আমরা বলতেছিলাম এর আগে মনে হয় বলেছিলাম। তো সেটা তো একটা ক্ষমতা থাকে, কিন্তু এটা প্লাস্টিসিটি মানে প্লাস্টিক যেরকম বাড়ে, আপনি যদি চর্চা না করেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার কিছুই মনে থাকবে না। তো এই জন্য নতুন নতুন জিনিসগুলো শেখার অভ্যাস করতে হবে, নতুন নতুন কথা শিখতে হবে, নতুন নতুন ভাবে ভাবতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু কেমিক্যাল সিক্রেশন হবে, কিছু রাসায়নিক উপাদান ক্ষরণ হবে, হয়ে আমাদের এই মনে থাকে না মানে শর্ট টার্ম মেমোরি গুলাকে তখন একদম ফিক্সড মেমোরিতে তৈরি করে দেবে। তাহলে আমার কথা হলো যে বারবার শুনুন, বারবার। আমি কিন্তু ভিডিও যাই হোক অন্যরা কেউ ওইভাবে রাখতে চায় না, কারণ এখানে অনেক জিনিস থাকে, অনেক বিষয় থাকে, অনেক ফর্ম থাকে। আমরা এটাকে রেখে দিচ্ছি করছি কারণ যে আমরা চাই যে আপনারা ডেফিনেটলি এখান এটা শেখেন, এবং শিখে এখান থেকে এর ফায়দাটা নেন, মজাটা লুটে নেন, এটাই চাই। তো যাক, আমরা মনে হয় গতদিন আহ কি নিয়ে বলছিলাম, সালফার নিয়ে বলতেছিলাম, তার আগে মনে হয় পালসেটিলার বিষয় নিয়ে বলছিলাম। জি বলেন। গুরুজি সরি আসলে ডিস্টার্ব করার জন্য বলেছিলেন কথা, মানে তো হ্যাঁ যেহেতু ফ্লোর দিছেন একটু বলি। বিষয়টা হচ্ছে যে আপনি কয়েকটা কথা যেটা বলেছেন যে টাকা দিয়ে করছেন বা আমরা পারছি না, আসলে আমি যেটা মনে করি যে আপনি যে ক্লাসটা নিচ্ছেন এটার টাকা হিসাবে এটা খুবই নগণ্য এবং খুবই, মনে করি আমরা এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যারাই আছেন অনেকেই এটা মনে করেন না, দু একজন করতে পারেন কারণ সবার মন আমরা পড়ি না। আর আমার কথা হচ্ছে আমি মাত্র সেকেন্ড ইয়ারে, আমি হয়তো বেশিরভাগ লিগেছি মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, কিন্তু আমার আমার ইয়ে যে আমি সেকেন্ড ইয়ার আমি ফোর্থ ইয়ার পর্যন্ত আমি যেটা করব, আমি এত বছরের জিনিস এত গভীরে আমি এত দ্রুত যেতে পারবো না, এটা জেনেই আমি করতেছি এবং সেই চেষ্টাটা আছে এবং সবকিছু নোট করতেছি। একটা সময় না একটা সময় আমি যাব, এইটা এই মানসিকতা অনেকেরই আছে। নাহলে আমি এই পে ক্লাসে আসতাম না। মাত্র সেকেন্ড ইয়ারে, আমি ফার্স্ট ইয়ারে তেমন পড়াশোনাও করতে পারিনি অসুস্থতার কারণে। তো বিষয়টা হচ্ছে যে আপনিও যেমন যখন বলেন তখন একটু কষ্ট লাগে, কারণ আপনি অনেক কষ্ট করেন এবং এই টাকাটা কিছুই না। আজকাল একটা অনের স্টুডেন্ট পড়াইতে গেলে অনেক টাকা লাগে। আপনি যে সেবাটা দিচ্ছেন এটা অনেক, হাজার হাজার সালাম আপনাকে, আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। কে কি মনে করলো সেটা আমি চিন্তা করছি না। আমরা অনেক কিছু পাইছি, ওইটা ওইটা কিছুই না ওই টাকার কাছে। এবং আমিই বলেছি আমার আমার আসলে যাচ্ছে মাথার উপর দিয়ে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। কারণ রুব্রিক গুলো আমার জন্য খুব কষ্টকর হচ্ছে, কিন্তু আমি এখন একটু একটু ঢুকতে পারছি। কিন্তু জানি এটা আমাকে বারবার ফলো করতে হবে এবং নতুন যারা, তারাও যদি এইটা লেগে থাকে ইনশাল্লাহ একটা সফলতা পাবেই, এটা আমি আশা করি। তো এইটুকুই আমার বলার ছিল গুরুজি। দোয়া ধন্যবাদ। রাখবেন, দোয়া দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন। আমারও একটা সময় হয়েছে। হুম, আমি মনে এর আগে বলেছিলাম, লাইট দিদার পরটাই আমাকে ২-৩ বার বলতেছে, লাইট দিদার পর কান খাড়া করে শুনি, অ্যালার্ট। হ্যাঁ, কান একদম খাড়া করে রাখি, কি বলতেছে লিখে রাখি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রকৃতি শেখাই দিয়েছে, মানে প্রাকৃতিক যে কেমিস্ট্রি সেটাই শেখাই দিয়েছে। আহ মোটামুটি দেখা যায় ২-৩ বছর পরে বুঝে গেছি যে হ্যাঁ, লাইট দিদার পরের বিষয়টা এরকম। হ্যাঁ সিয়াম, আমি কিছু প্রশ্ন থেকেই উত্তরগুলো দিচ্ছি। দেখেন, আমি কিন্তু কাউকে পার্সোনালি কোনো ইয়ে করতেছি না। আপনারা যে যে প্রশ্ন করেছেন সব প্রশ্ন উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমার জ্ঞান অত ইয়েতে না। যারা যারা প্রশ্ন করছেন আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা উত্তরটা পেয়ে গেলেই আমি খুশি। হ্যাঁ, তো যাক, আমরা মানে একটা না দুইটা ক্লাস আগে আমরা পালসেটিলার বিষয় নিয়ে মনে হয় একটু বলতেছিলাম। তো পালসেটিলাকে আসলে আমরা কিভাবে চিনি? পালসেটিলা একদম খুব ইন জেনারেল যদি আমরা বুঝি, তাহলে পালসেটিলা খুব কেয়ারস এন্ড কার্স,
তাই না? পালসেটিলার প্রথম কথা হচ্ছে কেয়ারস এন্ড কার্স। আমরা পালসেটিলার একটা রুব্রিক্স দেখেছি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। রুব্রিক্স আমার কাছে লেখা নেই, রেপার্টরি ওপেন করা নাই আনফরচুনেটলি। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। পালসেটিলা কি হচ্ছে, খুব ধীরে ক্যারি হতে চায়। ক্যারি হতে চাওয়া মানে কি, আমি এগুলা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমি খুব লেমেন ল্যাঙ্গুয়েজ, মানে খুব আহ, ছোট্ট এবং সাদা সিধা ইয়েতে বলি। ক্যারিড মানে হচ্ছে এই মোবাইলটা এখানে আছে, তাহলে এই মোবাইলটা এখান থেকে তো ওখানে যেতে পারবে না। এখন মোবাইলের কাছে মনে হচ্ছে আমি মনে হয় ওইখানে থাকলেই বেটার হতো, এবং মোবাইলটা চাচ্ছে যে আমাকে কেউ যদি এরকম করে ধরে নিয়ে যে যদি ওইখানে রেখে দিত। ঠিক আছে, এটা হলো ক্যারি। ক্যারি হতে চাই, যে নিজে নড়তে চায় না, মুভ করতে পারে না, এবং মনে করছে যে আমি ওখানে গেলে বেটার হব, সে চাচ্ছে যে আমাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যাক। কিন্তু পালসেটিলা কি চাচ্ছে? পালসেটিলা চায় হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। কেন স্লোলি? আমি যদি একটা জিনিস, ধরেন যে এই মোবাইলটা এইরকম করে জোরে করে নিয়ে গেলাম, জাস্ট এইরকম করে নিয়ে গেলাম, তাহলে কি এখানে বাড়ি খাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, কিন্তু পালসেটিলা কি চাচ্ছে যে আমাকে ভালোবেসে, যত্নে, ধীরে সুস্থে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হোক। মানে কেয়ারস এন্ড কার্স। কার্স, CARSED, কার্স। কেয়ারস উচ্চারণ হচ্ছে কেয়ারস। হ্যাঁ, পালসেটিলা চাচ্ছে যে আমাকে এরকম সফট ভাবে নিয়ে যাওয়া হোক। সফট ভাবে নিয়ে যাওয়া মানে কি, ভালোবেসে, প্রেম সহকারে, হুম, প্রেম সম্পর্কে, মহব্বতের সাথে, অ্যাফেকশন, অ্যাফেকশনের সাথে আমাকে নিয়ে যাওয়া হোক, অ্যাফেকশন করা হোক। এটা হলো পালসেটিলার চাহিদা মূলত। পালসেটিলা যারা, মানে আমরা তো আসলে সিয়ামকে সিয়াম বলে চিনবো না। আমরা যখন হোমিওপ্যাথ, তখন আমরা সিয়ামকে সিয়াম বলে চিনবো না। আমরা সিয়ামকে চিনবো হচ্ছে সালফার বা নেট্টামুয়র, এইভাবে চিনবো। আমাদের যারা একদমই স্টুডেন্ট আছেন, হোমিওপ্যাথিতে একটা বড় সুবিধা হলো যে স্টুডেন্ট মানে যে বয়সে ছোট, বয়সে কম সেটা না, আমাদের থেকেও সিনিয়ররাও স্টুডেন্ট থাকেন। তাদের শেখার একটা টিপস হলো, আমরা যেটা করতাম, আমরা রাস্তাতে মানুষ দেখতাম বা কলেজে টিচারদের দেখতাম, বন্ধু বান্ধবদের দেখতাম, তাদেরকে একটা করে নাম দিতাম। হ্যাঁ, ওটা নেকটামিউর আসছে, ওইটা ফসফরাস আসছে। এই যে ফিজিক্যাল, এগুলা বলে বলে আমরা কিন্তু অভ্যস্ত হতাম। এই প্র্যাকটিস গুলো আপনারা করতে পারেন। তো যাক, আমরা যেটা বলতেছিলাম, পালসেটিলা কেয়ার চাচ্ছে, প্রেমময় ভালোবাসা চাচ্ছে, অ্যাফেকশন চাচ্ছে। এগুলো নিয়ে কিন্তু পালসেটিলা বেঁচে থাকে। এই জিনিসগুলো তার চাই চাই চাই। আমাদের রেপার্টরিতে পালসেটিলার এই নিয়ে অনেক রুব্রিক্স আছে। আমি পালসেটিলা যখন মানে বিস্তারিত পড়াবো, তখন আমি এটা বলবো। মানে এই প্রশ্নটা যিনি করেছিলেন, তিনি বেসিক্যালি করেছিলেন ওই যে আমি একটা ক্রিওজোটের কেস মনে হয় আপনাদেরকে বলেছিলাম। ঠিক আছে, তো ওইটার সাথে উনি পালসেটিলার একটা ডিডি বা, তার কাছে মনে হয়েছে না এটা তো পালসেটিলাই হবে, এটা ক্রিওজোট কেন হলো। হ্যাঁ, তো ওই কারণে আমি আজকের এই আলোচনাটা করছি। তো এটার সাথে পালসেটিলার এই ভাবনার সাথে আমরা ক্রিওজোটের ভাবনা মেলাবো। দেখেন, পালসেটিলা আর ক্রিওজোটের মধ্যে একটা বিষয় আছে, একটা পার্থক্য আছে। সেটা হলো, আমরা খুব সুন্দর একটা রূপ আছে, আছে আমাদের রেপার্টরিতে, আপনারা জানেন, ম্যানুপুলেটিভ। ম্যানুপুলেট করে যারা, ম্যানুপুলেটিভ। ঠিক আছে, ম্যানুপুলেটিভ। ম্যানুপুলেটিভটা কি? যারা ম্যানুপুলেট করে, তাই না? এটাতে দেখেন, পালসেটিলা আছে, ক্রিওজোট নাই। হ্যাঁ, ম্যানুপুলেট করা মানে কি, ধরেন যে আমরা কি করি, রেজাল্ট ম্যানুপুলেট করি আমরা। এগুলো বলা ঠিক না, রাজনৈতিক কথা। আমরা কি করছি, ইঞ্জিনিয়ার ইলেকশনকে ম্যানুপুলেট করতেছি, তাই না? আমরা দেখা যাচ্ছে যে একটা অ্যাটেনশন পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে সে দুইটা বাচ্চা আছে। হ্যাঁ, দুইটা বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা দেখা যাচ্ছে যে কোন একটা অকারেন্স ঘটাই দিয়েছে। এবার বাবা দেখছে যে দুইটাকে পিটাতে হবে। তো যে ম্যানুপুলেটিভ বাচ্চা, সে কিন্তু আগে কান্না শুরু করে দিয়েছে এবং এমন ভান করতেছে যে আমি অসুস্থ হয়ে গেলাম। তো এই জোরে কান্না করা বা কান্নার ভাবনা নিয়ে আসা, চোখ দিয়ে পানি বাহির করে ফেলা, এটা কেন করলো?
কারণ বাবা আগেই সফট হয়ে যাবে, না আমার বাচ্চা তো কাঁদতেছে, তাহলে এটাকে কম মেরে ও বরঞ্চ আরেকটাকে বড় মানে আরেকটাকে দুটো লাগাই দিই। তো এইরকম হচ্ছে মেনুপুলেশন। তো পালসেটিলা এই টাইপের মেনুপুলেশন করে, কিন্তু ক্রিওজোট কিন্তু এই ধরনের মেনুপুলেশন কিন্তু করে না। ক্রিওজোট পার্সন হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমরা ওই কেসটাতে দেখছি একদম স্ট্রেট ফরওয়ার্ড। সে যদি কোনো কিছু রিফিউজ করে তাহলে মুখের উপরেই বলে দিবে, কোনো প্রকার রাগঢাক করবে না। তার যদি কোনো জিনিস ভালো না লাগে তাহলে একদম বলে দিবে যে না আমার এটা ভালো লাগতেছে না, সেটা বাবা হোক, টিচার হোক, বা মা হোক, যাই হোক। সে একদম ডাইরেক্টলি সে কাউকে কেয়ার করে না, মানে আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, এই টাইপের একটা পার্সন। তো আমি যদি ভালো মানে ভালো লাগা, মানে ক্রিওজোটের ক্ষেত্রের বিষয়টা হচ্ছে যে ভালো লাগলো না সে বলে দিল, কিন্তু তার যদি ভালো লাগে তাহলে একদম কোনো রাগ ঢাক নাই, আই লাভ ইউ। ভালো লেগেছে সরাসরি বলে দেবে, যে মুখের উপরে বলে দেবে যে আই লাভ ইউ। তার ওই হেজিটেশন বা ইয়ে থাকবে না। কিন্তু পালসিটিলা এরকম, পালসিটিলা বুলেট থিংস, তার সাথে ভালো লাগে, হ্যাঁ সে কিন্তু খুব খুব পলিটিক্যালি জিনিসটাকে ডিল করবে। ডিপ্লোম্যাটিক্যালি তো বোঝেন, ডিপ্লোম্যাট কূটনৈতিক পলিটিক্স করে, তাই না? এইরকম ভাবে সে জিনিসকে কিন্তু ডিল করে। তো কখনো কোনো কিছু ভালো যদি লাগলো না, কিছু একটা চেয়েছিল বা প্যারেন্টস বা ইয়ে করলো, তখন তার ভালো লাগলো না, তখন আহ, সে কিন্তু রাগ দেখাবে না, তার অনেক রাগ আসতেছে, হ্যাঁ সে মানে ইয়ে করতেছে, কিন্তু সে যদি বুঝে যে না এখানে রাগ দেখানো যাবে না, তাহলে সে কিন্তু সেটা প্রকাশ করবে না, সে অন্য কোনো প্ল্যান করবে। এইভাবে আমি এটাকে ট্যাকেল করব। কিন্তু ওই যে মেনোপলিটিভ, এই কারণে সে ওই সে আগে বুঝে নেবে যে আমি যদি এখানে রাগ দেখাই তাহলে হিতে বিপরীত হবে, তাহলে আমি রাগ দেখাবো না, তো অন্যভাবে অন্য কোন একটা ওয়েতে সেটাকে ডিল করবে। তো দেখা যাচ্ছে যে এই কারণে আমরা পালসিটিলার মধ্যে পাই, পালসিটিলা ভালোবাসা বিতরণ করে। কিভাবে বিতরণ করে পালসিটিলা? এটা এটা ভালো করে মাথার মধ্যে রাখেন, ছোট বাচ্চাদের নেচার বলতেছি, বড়দের ক্ষেত্রে বিষয়টা আলাদা, বড় নিয়ে আমরা আলোচনা করলে তখন দেখবো। হ্যাঁ, তো বাসার মধ্যে দেখা যাচ্ছে যে বাসার মধ্যে ইয়েকে মুরব্বিকে বা আহ, কার প্রভাব চলতেছে, কে বাসাটা মেনটেন করে নিয়ন্ত্রণ করে, স্বভাবতই বাবা। তখন দেখা যাচ্ছে যে সে আহ, ছোট বাচ্চা সুন্দর করে একটা ড্রয়িং করলো, একটা গিফট, বাবার বার্থডেতে একটা গিফট দিচ্ছে, একটা কার্ড, হ্যাপি বার্থডে বাবা, দেখবেন বাচ্চাদের মধ্যে পাওয়া যায়। মায়ের প্রতি না, কিন্তু বাবার প্রতি তার স্পেশাল গিফট, স্পেশাল ইয়ে থাকতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে মহিলারা কি হয়, মহিলারা যদি দেখে যে হাজবেন্ড বেশি ডোমিনেটিং, তার হাজবেন্ডকে তেল মারতেছে, হাজবেন্ডের প্রতি এক্সট্রা কেয়ার, যদি দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে শ্বশুর বেশি ডোমিনেটিং, তাহলে শ্বশুরের সাথে তার একটা এক্সট্রা কেয়ার, বা শাশুড়ি হলে শাশুড়ির সাথে এক্সট্রা কেয়ার। এই জিনিসগুলো পালসিটিলা করে। মানে আমি বড়দের ক্ষেত্রে বললাম, ছোটদের ক্ষেত্রেও এরকম। ছোটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, দাদি নিয়ন্ত্রণ, বাসা নিয়ন্ত্রণ দাদি, তখন কিন্তু সে দাদির পেয়ারে বাচ্চা হয়ে যাবে। মানে দাদির সবকিছু, দাদি এই যে নাও, দাদি এই, মানে আপনার কাছে কাছে আছে, কিন্তু বেসিক্যালি ম্যানিপুলেটিভ, দাদির ওইভাবে খেদমত করছে, এক্সট্রা কেয়ার নিচ্ছে। তো পালসেটিলা জেনারেলি চুজ করে, পার্সন চুজ করে এরা। হ্যাঁ, অত্যন্ত সাদাসিধা অমুক তমুক, আমরা ডিফারেন্ট পিকচার আমাদের বইগুলোতে, আমাদের ম্যাথমেটিক্যাল গুলো একটা ফিক্সড ইমেজ দেওয়া থাকে। ওই কারণে আমি আগেই বলে নিলাম যে ম্যাথমেটিক্যাল ইমেজের সাথে আমার এই কথাগুলো যদি আপনি ফিট করতে চান, ডেফিনেটলি এটা ফিট হবে না, কারণ এগুলো হলো মোর প্র্যাকটিক্যাল, এই জিনিসগুলো আসেনি। কেন ম্যাথমেটিক্যালতে ফিক্সড পিকচার তৈরি হয়েছে সেটা নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব, আজকে না। তো পালসেটিলা করছে কি, তার এইভাবে কে ডোমিনেটিং ফিচার, কে স্ট্রং, কে প্রভাবশালী, এইরকম পার্সনকে সে চুজ করবে, করে ওই রকম পার্সনের টিমে চলে যাবে, তার সাথে টিম তৈরি করে ফেলবে। দেখা গেল যে মানে বাচ্চা দেখলো যে বাবার কথায় চলে, তখন সে বাবার সাথে, বাবার প্রত্যেকটা কথা কথা সে মানবে, বাবার প্রত্যেকটা, এরকম আমাদের রুব্রিক্স আছে
পালসেটিলা পড়ানোর সময় বাবার কথা সে মানবে। ঠিক আছে, বাবা যদি তার বিপক্ষেও চলে যায় তারপরেও সে বাবার কথা মানবে। কিন্তু বিপক্ষে গেছে, তার মেজাজ মর্জি মুডের বাইরে চলে গেছে, সে কিন্তু রাগ করছে, কষ্ট করছে, কিন্তু এই যে বাবার টিমে, এই কারণে সে অন্য কোনো ভাবে সেটাকে ম্যানিপুলেট করবে, করে বাবার ইয়েতে যাবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে বড়দের ক্ষেত্রেও একটু বলি। আপনার ধরেন যে পালসেটিলা, পালসেটিলার আম, বিয়ে করছে, বিয়ে করে দেখা যাচ্ছে যে উম, খালা সম্বন্ধী শালিকা মেলাগুলো আছে, হ্যাঁ, 4-5টা শালিকা আছে। তো তাদের মধ্যে দেখবে যে কোন পার্সনটা মোটামুটি সবগুলাকে ক্যাপচার করতে পারে, ফসফরাস টাইপের বা এরকম, সে কিন্তু তার সাথে অন্তরঙ্গতা তৈরি করে ফেলবে, একটা টিম বানায় ফেলবে। হ্যাঁ, এরকম কিন্তু পালসেটিলার ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই। তো আপনারা ইয়ের মধ্যে, আমরা ক্রিওজোটের কথা বললাম, ক্রিওজোটের মধ্যে কিন্তু আপনারা এরকম কোনো ফিচার, এডিশনাল কোনো ফিচার আপনি কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না। ক্রিওজোটের মধ্যে কিন্তু আমরা রুব্রিক্সে দেখেছিলাম, গতদিন দিয়েছিলাম, যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এন্ড ক্যাশ এন্ড কার্স। হ্যাঁ, এটা কিন্তু ক্রিওজোটের মধ্যে আছে। ক্রিওজোটও কিন্তু ওই পালসেটিলার মতন ক্যারিজ হতে চাচ্ছে, ভালোবাসা চাচ্ছে, আমি আগে যে কথাগুলো বললাম সবই চাচ্ছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি ভালোবাসাটা বা তার ইয়েটা সেরকম না হয়, তার এগেনস্টে যায়, তাহলে সে কিন্তু ডিফাই হবে। আমরা ডিফাইন্ড এর মধ্যে কিন্তু ক্রিওজোটকে দেখেছিলাম, পালসেটিলাকে দেখিনি, সে কিন্তু ডিফাই করবে। ঠিক আছে, এর বাহিরে আপনি ক্রিওজোটের মধ্যে আর অন্য কোনো প্রেজেন্টেশন পাবেন না। হ্যাঁ, এদের মধ্যে অনেক কিছু এক্সেস, অনেক কিছু থাকে না, অতিরিক্ত কিছু থাকে না, অতিরঞ্জিত থাকে না। যারা হিপোক্রেটস, যারা ম্যানিপুলেটিভ, তাদের কিন্তু অনেক রং, অনেক কালার থাকার প্রয়োজন হয়, এরা তো না। এই কারণে এদের মধ্যে ওরকম কালার, ওরকম প্রেজেন্টেশন থাকবে না, এক্সেস আপনি খুঁজে পাবেন না। জি বলেন, প্লিজ বলেন ডক্টর হুমায়ুন। সম্ভবত এমনি হাত তুলে ফেলেছেন, আচ্ছা যাক, কিছু বলবেন ডক্টর হুমায়ুন? আচ্ছা যাক, উনি ভুল করে তুলে ফেলেছেন। তো আমাদের কিন্তু এইভাবে বিষয়গুলোকে দেখতে হবে। ঠিক আছে, আর পালসেটিলার কেসে আপনি অনেক ধরনের আহ, এই ভালোবাসা রিলেটেড পিকুলিয়ার পিকুলিয়ার জিনিসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, আমরা ট্যালেন্টুলা দেখলাম, তাই না? ট্যালেন্টুলার কেস কি দেখলাম? ট্যালেন্টুলার কেসে আমি ট্যালেন্টুলা চেনের একটাই কথা বলেছিলাম, সে কি করে ট্যালেন্টুলা পার্সন, আমি দুটা কথা বলেছিলাম মনে হয়। একটা হলো এত এত ফাইল, এতগুলা ফাইল, কিন্তু তার কি রোগ এটা কেউ ধরতে পারতেছে না, এক। দ্বিতীয়ত হচ্ছে সে পুরা বাসাকে, মানে তার আইপিআর কে, তার পুরা পরিবেশকে সে একদম পুরা প্যানিক করে ফেলে। ঠিক আছে, একদম প্যানিক করে ফেলে। সেরকম পালসেটিলাও প্যানিক করবে না, কিন্তু কিছুটা আহ, মানে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য কিছুটা ঢং করবে। হ্যাঁ, ওই যে আমরা ট্রেনিং সিক অমুক তমুক তো আমরা পালসিটিলা দেখেছি, এরা খুব স্মার্ট, বেসিক্যালি পালসিটিলা খুব স্মার্ট, খুব চালাক প্রকৃতির। অন্যের কাছ থেকে এক্সট্রা ভাবে কিছু সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু মাঝে মধ্যে এরকম করে। সেইখানে আবার আপনাকে ট্যালেন্টুলার সাথে পালসেটিলা অনেকখানি কাছাকাছি মনে হবে, কিন্তু বেসিক্যালি দুই জিনিস। ঠিক আছে, ট্যালেন্টুলা হলো এক্সট্রিম। ওরা ওর ট্রেনিংটা, ওর অভিনয়টা, ওর নাটকটা এমন ভাবে ইয়ে করবে যে আপনারই হার্ট অ্যাটাক হয়ে যাবে দেখে, আপনি ডাক্তার, আপনারই হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা হয়ে যাবে, কিন্তু পালসেটিলাটা ধরে ফেলবে। তো এইভাবেই আসলে আমাদেরকে আম, আহ, ছোট ছোট জায়গাতে রুব্রিক্স এর মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে আমরা ওই যে ইগনিশিয়ার অ্যালার্টনেস এর কথা বলেছিলাম। আমরা তো সবসময় জানি অ্যালার্ট কেলাকেসিস, তাই না? অ্যালার্ট ওপিয়াম, এগুলো আমরা জানি, তাই তো? তো এই ইগনিশিয়ার বিষয়টা একজন বুঝতে পারেনি, সেটা বলতেছিল, সেটা নিয়ে একটু বলি, তাহলে আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো যে, ধরেন, ভালো করে বুঝেন, হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা, ইগনিশিয়ার বাচ্চা আপনার কাছে আসছে। হ্যাঁ, ছোট বাচ্চা আপনার কাছে আসছে, ইগনিশিয়া কিন্তু খুব সহজে চেনা যায়। আমি যেরকম বড়
সাইলেশিয়া বাচ্চা আপনার বাচ্চা বা বড় মানুষ চেনানো আপনাদের শেখাইছে, অনেকে তো তুড়িতেই সাইলেশিয়া দিয়ে মানে অসাধ্যকে সাধন করে ফেলেছেন। আমাকে তারা কেস বলেন, শেয়ার করেন, আমার খুবই ভালো লাগে যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তারা এরকম জায়গায় যেতে পেরেছেন। হ্যাঁ, তো যাক, এই ইগনেশিয়া বাচ্চা আপনারা এইভাবে ধরতে পারেন। ছোট্ট ইগনেশিয়া বাচ্চা আপনার কাছে আসছে, সে কিন্তু অনেক কিছু আপনাকে বলবে না। তার, আমার দিকে খেয়াল করেন, তার মাথাটা নত থাকবে, জাস্ট এরকম মাথা নিচু করে থাকবে, আপনার টেবিলের দিকে থাকবে বা মেঝের দিকে তাকায় থাকবে, একদম মাথা নিচু করে চেয়ারে একটু দেখা যাচ্ছে সামান্য একটু ঝুঁকে এরকম করে থাকবে, জাস্ট কোনো কথা নাই, এইভাবে চুপ করে থাকবে। ঠিক আছে, পালসেটিলও মনে হতে পারে, কিন্তু আমি ইগনেশিয়ার বিষয়টা বলতেছি। তার পুরা বিষয়টা হচ্ছে সে মাথা নিচু করে আছে, কিন্তু ধ্যান কিন্তু আপনার দিকে, অ্যালার্ট, তার ধ্যান কিন্তু তার বাবা মার দিকে। ঠিক আছে, আপনি যদি এরকম বাচ্চা পান, তাহলে আপনি কিভাবে ভেরিফাই করবেন, এটা শেখার আছে। সেটা হলো, আপনি সাম এনি হাও এমন কিছু বলেন, এমন কিছু করেন, এটা আপনার উপস্থিত বুদ্ধিতে আসতে হবে। জাস্ট আপনি বাচ্চাকে ডিসকমফোর্টে ফেলে দেন, তাকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেন, এরকম কোনো কোশ্চিন তার মাকে বা তার সাথে যে অ্যাটেন্ডেন্স আছে, তার গার্জিয়ান আছে, প্যারেন্টস আছে, তাদেরকে বলেন। আপনি আপনি বলেন যে, আচ্ছা, বাচ্চা কি বাসায় খুব বেশি দুষ্টুমি করে, বাচ্চা কিরকম দুষ্টুমি করে, এরকম কোশ্চিন ইয়ে করেন। এইরকম কোশ্চিন মানে তাকে হিট করা কোনো কোশ্চিন করা মাত্রই দেখবেন এই বাচ্চার মাথা এইরকম হয়ে গেছে, মায়ের দিকে, অ্যাটেন্ডেন্সের দিকে সে কিন্তু তাকাবে, সে অ্যালার্ট, কি বলে এটা একটু শুনতে হবে। ঠিক আছে, বাচ্চা, ছোট বাচ্চা, সে 3 বছর 4 বছরের বাচ্চা, এরকম বাচ্চা হলেও আপনি এই জিনিস পাবেন। এই অ্যালার্টনেসটা আপনি বাচ্চার এইভাবে দেখবেন। সে কিন্তু তখনও কিছু বলবে না, দুষ্টুমির কথা বললে এই ইগনেশিয়ার পার্সন, এটাও আমি বলে রাখি, এটাও মাথায় রাখবেন, সে কিন্তু কোনো উত্তর দিবে না। কারণ কি জানেন, ওই 3 বছরের বাচ্চা, ওই 4 বছরের বাচ্চাও এটা জানে যে সে যদি কথা বলে এটা ভালো দেখাবে না, তার কাছে মনে হবে যে আমার এই কথা বলাটা এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদবি, এক ধরনের ইনসাল্ট করার মতো। ইগনেশিয়া কখনোই এই ভুল কাজ করবে না, এরকম ভুল কাজ করবে না, সে উত্তর দেবে না আমি দুষ্টু না, আমি এরকম, এটা এরকম কিন্তু ইগনেশিয়া কখনো করবে না। এটাও আপনারা নোটে রাখেন, মাথায় রাখেন। ইগনেশিয়াতে আমরা কি কি রুব্রিক্স পাই, আমরা পাই সেনসিটিভ, মোরাল ইমপ্রেশন টু, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। হ্যাঁ, এই রুব্রিক্স গুলো পাই, অন্য মেডিসিনও আছে, আমি ধীরে ধীরে আসছি। সেনসিটিভ মোরাল ইমপ্রেশন, এরা মোরালিটির প্রতি খুব বেশি সেনসিটিভ হয়। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ইনজাস্টিস মানে কি, ইনজাস্টিসের বাংলা কি, অন্যায় অবিচার। অন্যায় অবিচার, অন্যায় অবিচার সহ্য করে না। এখন ছোট বাচ্চার সাথে কি অন্যায় অবিচার, আচ্ছা এইটা বোঝার জন্য একটু একটু একটা কেস শেয়ার করি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই বাচ্চার বয়স ধরেন যে 4 বা 5 বা এরকমই, 5ই ধরেন। হুম, ছোট বাচ্চা, অনেক দিন থেকে তার মানে কাশি, হাঁচি কাশি, সর্দি, হ্যাঁ, কন্টিনিউয়াসলি, হাঁচিও হয় কন্টিনিউয়াসলি। এবার হলো কি, মা নিয়ে আসছে, এই হাঁচি কাশির পরে এবার তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন আমি তো অ্যাজমা নিয়ে আপনাদের যখন ক্লাস করাইছিলাম, সিরিজ ক্লাস, তখন আমি কি বলেছিলাম, অ্যাজমা মানে এই শর্ট অফ ব্রিদিংসটা কখন হয়, শর্ট অফ ব্রিদিং, কারো মনে উইল আছে? আর আন্ডারস্ট্যান্ডিং এর কনফ্লিক্ট হয় যদি। হ্যাঁ, যখন উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কনফ্লিক্ট হয়, তখন কিন্তু মানুষের শর্ট অফ ব্রিদিং তৈরি হয়। তাই এই ছোট বাচ্চার মধ্যে কিভাবে পাবেন, তাই না? তো যাক, ওটাকে ওই প্রসঙ্গে রাখেন, কেসটা শেয়ার করি, তাহলে আপনারা নিজেরাই বুঝে যেতে পারবেন। তো এই বাচ্চাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলাম, সে ওই রকম কথা বলতেছে না, ওই রকম ইনফরমেশন ওর কাছে পাচ্ছি না, কিছু বলতেছে, পোলাইট তো। তারপরে বাড়ির কথা জিজ্ঞাসা করলাম, ছোট ভাই আছে একটা, 2 বছর বা 2 বছর, 1-1.5 বছর, 2 বছরের মতন বয়স আর কি। তারপরে আরো মেলা কিছু জিজ্ঞাসা করলাম, আইপিআর এর খোঁজ খবর নিলাম। আইপিআর কি বলছিলাম, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এনভায়রনমেন্ট, তার আশেপাশে কি আছে, সব খোঁজ খবর নিলাম, সবকিছু ভালো, কোনো দিক দিয়ে কিছু পাওয়া যায় না। তো এরকম ক্ষেত্রে হয় কি, স্কুলের কথা জিজ্ঞাসা করতে হয়, 1 বা 2 এ পড়ে বাচ্চা, 1 এ পড়ে মনে হয়, 1 এ ভর্তি হয়েছে এরকম।
তো জিজ্ঞাসা করলাম, তো তোমার স্কুল নিয়ে একটু বলো, স্কুলের কি অবস্থা। বললো স্কুলের নাম এই ওই হ্যান ত্যান। তো স্কুল কেমন লাগে? স্কুল ভালো লাগে। স্কুলে কোনো কিছু নিয়ে কি কোনো সমস্যা? কেউ তোমাকে তোমার সাথে দুষ্টুমি করে? এরা তো আর পেরেশান বললে বুঝবে না, দুষ্টুমি করে বা অন্য কিছু করে। না, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে, কোনো ঝামেলা নাই কোনো বাচ্চার সাথে কিছু? তখন বলে যে আমাকে একটা বাচ্চা একটু ডিস্টার্ব করে, এছাড়া সব ঠিক আছে, স্কুল খুব ভালো। অনেক প্রশ্ন করছি, কোনো প্রপার ইনফরমেশন পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তো এবার তো তাহলে এবার লাইনের বাইরে কোশ্চিনে যেতে হবে, কোথাও না কোথাও তো একটা ঝামেলা আছে, না হলে এর তো কন্টিনিউয়াসলি সর্দি কাশি ঠান্ডা এরকম তো থাকবে না। হ্যাঁ, 1-1.5 বছর ধরে চলছে, অনেক কিছু করানো হয়েছে, অ্যান্টিবায়োটিক, তারপরে এখন ওই মন্টেয়ার বা মন্টেলুকাস তো এখন যেগুলো ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে, এটাও একটা খারাপ বিষয় আর কি। তো যাক, তো এবার আমি তাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা বলো তো, বাসায় তোমার কোন জিনিসটা ভালো লাগে না? বাসায় তোমার কি ভালো লাগে না তুমি একটু বলো তো। এবার বাচ্চাটা সাথে সাথে উইদিন সেকেন্ড রিপ্লাই দিল, আমার ভাই। বললো, ভাই মানে? আমার ছোট ভাই। আমার ছোট ভাই খুব, মানে তার ভালো লাগে না, কিন্তু কথাটা সে খুব পোলাইটলি, খুব ছোট্ট করে বলল। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইগনেশিয়ার আইডেন্টিফাইং ক্যারেক্টার। ইগনেশিয়ার বাচ্চারা, ইগনেশিয়ার পার্সনরা কখনো রুড কথা বলবে না। ইনিশিয়াল স্টেজে সে কখনোই আপনাকে রুড কথা বলবে না, সে তার ট্র্যাকের বাইরে কখনোই যাবে না, সে যে ট্র্যাকে কথা বলে সেই ট্র্যাকেই থাকবে। তো বাচ্চা উত্তর উত্তর দিল যে আমার ছোট ভাই। তো আমি বললাম, ভাই কেন? তো জাস্ট বাচ্চাটা কয়েক সেকেন্ড একটু, মানে স্লো হয়ে গেল, একটু থেমে গেল, যে খুব লো টোনে, তার টোনটাও লো হয়ে গেল, আওয়াজ একদম মানে কি, দু একটা কি যেন বলতেছে খুবই বিড়বিড় করে আর কি, দিয়ে মনে করেন কান্না শুরু করে দিল। চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে। এই চোখ দিয়ে পানি যেই ঝরা শুরু হলো, অমনি সাথে সাথে মানে মুহূর্তের মধ্যে পানিও দেখছি, আর হচ্ছে তার নাক দিয়েও ঝরা শুরু হয়ে গেল, কাশিও শুরু হয়ে গেল। উইদিন মিনিট, কোনো কাশি ছিল না, নাক দিয়ে পানি পড়া ছিল না। এই ইমোশনের সাথে সাথেই তার চোখে পানি, নাকে পানি শুরু হয়ে গেল। তো এই যে ইমোশন, এই কেন এরকম হলো? উইদিন সেকেন্ড, তার আগে তো ভালো ছিল, নাকেও কোনো পানি ছিল না, কাশিও ছিল না। কিন্তু কি হলো? হলো কি, এই যে তার ছোট ভাই নিয়ে তার প্রবলেম, সে যেটা বললো তার ভালো লাগে না, এই জিনিসটা আমাকে বলা মাত্রই তার ছোট ব্রেন, তো ছোট ব্রেনের মধ্যে সেটাকে রিপ্লাই হওয়া শুরু হয়ে গেল, রিপ্লে হওয়া শুরু হয়ে গেল, এবং সেখান থেকে কিন্তু এই যে নাকে সর্দি আর কাশি শুরু হয়ে গেল। তো ইংলিশের বাচ্চার ক্ষেত্রে কি হয়? ইংলিশের বাচ্চার ক্ষেত্রে কি হয়, এই বাচ্চা কি বলছে, যে আমার ভাই পছন্দ না। হ্যাঁ, এরপর যেখানে আমি জিজ্ঞাসা করলাম কেন পছন্দ না, থামা একটু কুল ডাউন হওয়ার পরে, তো বলে যে সে আমাকে খুব মারে। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু অবজারভেশন। হ্যাঁ, এটা অবজারভেশন, এটা নোট করে নেন, অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে। যখন ধরেন যে কোনো পেশেন্ট আসছে, তার একটা ভাই আছে বা একটা বোন আছে, এবং সে বড় বড় বাচ্চা, সে যখন ছোট বাচ্চা, ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই তাকে মারবে, এটা সে কিন্তু মানে যদি বলে, তাহলে সে কখনোই ন্যাক্ট্রামিওর হবে না, সে কখনোই ক্যালকেরিয়া হবে না, সে কখনোই স্টাফ হবে না, সে কখনোই প্লাটিনা হবে না। কথাটা কি বুঝতে পারলেন? ধরেন দুটো, মানে যে বাচ্চা পেশেন্ট, পেশেন্ট এসে যদি কখনো বলে যে আমার সাথে আমার ছোট ভাই, আমার ছোট বোন মিসবিহেভ করে, আমাকে মারে, আমাকে গালমন্দ করে, তাহলে এটা মাথায় রাখবেন, ডেফিনেটলি ওই পেশেন্ট কখনোই নেট্রামিওর, ক্যালকেরিয়া কার্প, স্ট্যাফ, সিগরিয়া, প্লাটিনা এটা হবে না। নেট্রামিওর বাচ্চা তো কখনো এরকম কথা বলবেই না। কেন বলবে না? কারণ নেট্রামিওর হচ্ছে ডিগনিফাইড,
ডিগনিফাইড, আমরা ন্যাট্রামিয়ার পড়েছিলাম ডিগনিফাইড, ঠিক আছে, ডিগনিফাইড। তুমি বড় আর তুমি মার খাচ্ছ, এটা তার ডিগনিটিতে হার্ট করবে। বড় হয়ে মার খাচ্ছে, প্রেস্টিজের ব্যাপার, তার ডিগনিটি, তার মর্যাদায় হানি হবে, মর্যাদা হানি। তো এই কথা জিন্দেগিতে, এই আমি যে কি কি বললাম, ন্যাট্রামিয়ার বললাম, ক্যালকেরিয়া কার্ভ বললাম, স্টাফিসিগ্রিয়া বললাম, প্লাটিনা বললাম, এরা কিন্তু বলবে না। কিন্তু এই বাচ্চা বলে ফেললো, তাহলে এই বাচ্চা এই মেডিসিন গুলোর মধ্যে না। বড় হয়ে মার খাচ্ছে, বড় হয়ে মার খাচ্ছে, এটা নিয়ে ইগনেশিয়ার কোনো মাথা ব্যথা নাই। কারণ ইগনেশিয়া কখনো মিথ্যা কথা বলবে না। আপনি তাকে যে প্রশ্ন করবেন সে সত্য সত্য অ্যান্সার দিবে, সে সত্য সত্যই অ্যান্সার দিবে। আমরা আমরা একটা সিনেমা দেখেছিলাম, দেখি ভবিষ্যতে ইংলিশে পড়াতে গেলে, ওইখানে খুন হলো, কোনোভাবেই কোনোভাবেই খুনের রহস্য উদ্ঘাটন করতে পারতেছে না। পরে খুনটা করেছে বাচ্চার বাবা। এটা আদালত কি করে জানলো? ওই ছোট বাচ্চাটা যখন বলল, তখন ওই বাচ্চাটা ইগনেশিয়া। সে তাকে প্রশ্ন করলে সে তো ম্যানিপুলেট করবে না, সে সরাসরি সত্য কথাটাই বলবে, যেটা সঠিক ইনফরমেশন। ইগনেশিয়ার বাচ্চারা আপনার চেম্বারে এসে আপনাকে সরাসরি দিয়ে দেবে, ডাক্তারের সাথে সে কোনো রাগ ঢাক করবে না, লুকোচুপি করবে না। তো বাচ্চাটা কান্না কান্না কণ্ঠে বলছিল যে আমার ভাই আমাকে মারে। তো আমি বললাম তুমি মারো না? তো সে বলছে আমি মারি না। সে যখন আমাকে অনেক অনেক মারে তখন আমার অল্প অল্প রাগ হয়, তখন তুমি কি করো? মাকে বলে দিই। বললাম, আচ্ছা মাকে যখন বলে দাও তখন মা কি করে? তখন তখন সে বলতেছে যে মা বকা দেয়। আমি বললাম যে, কাকে বেশি বকা দেয়, তোমাকে না তোমার ভাইকে? বলছে না, আমাকেই বকা দেয়, আমাকে বলে যে তুমি বড়, তুমি কেন ওর কাছে যাচ্ছ। এবার বুঝতে পারছেন ইনজাস্টিসটা কোন জায়গায়? বদমাইশি করছে ছোট ভাইটা, ছোট ভাইটা বেসিক্যালি হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ঠাস ঠুস করে বেড়াই, মানে খুব দুরন্ত, 2 বছর হলেও হবে কি, খুব দুরন্ত বাচ্চা। সে ডিস্টার্ব করতেছে, ইয়ে করছে, মাকে যখন কমপ্লেন দিচ্ছে, মা তাকে কিছু না বলে বড়টাকে বকতেছে, মানে পেশেন্টটাকে বলতেছে। এটাই হলো ইনজাস্টিস। আর এই ইনজাস্টিসেই প্রবলেম হয় ইগনেশিয়া। ইনজাস্টিসে প্রবলেম হওয়া অন্যতম মেডিসিন হলো ইগনেশিয়া। এটা রাইট, এটা রং, এই জিনিসটাই হচ্ছে ইগনেশিয়ার সবচেয়ে বড় বিষয়। যখনই সে ওখান থেকে ইয়ে হচ্ছে না, তখনই সে তার মধ্যে প্যাথোলজি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার সে অসুস্থ হয়ে পড়তেছে। এবার মায়ের সাথে অনেক কথোপকথন হলো, মাকে যখন বলতেছিলাম, তখন মা বলতেছে যে আমার এই বাচ্চার একটা প্রবলেম হচ্ছে যে আমরা তো একসাথে শুই, ও ছোট, একসাথে থাকি আগে খাটে। তো আমি ছোটটাকে যদি আমাদের দুইজনের মাঝখানে রাখি, মাঝখানে রেখে ঘুমাই, তাহলে ওর প্রবলেম হয়। সে বলে তুমি সবসময় ওকে ভালোবাসো বেশি, আর ছোটটা একটু বেশি দুষ্টু, এই জন্য বড়টাকে একটু বকা, একটু বেশি খেতে হয়। ছোট তো ওকে বকলে তো বুঝতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? এই প্যারেন্টস থেকে, বাবা মা থেকে যে ইনজাস্টিস হয়, সেখান থেকে কিন্তু ইগনেশিয়া তৈরি হয়। আমরা কিন্তু সামনের মাসে এই বিষয়গুলো দেখবো যে কোন মেডিসিন কি কারণে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমার জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। অলরেডি কিছু তো শেয়ার করেছি, আরো কিছু শেয়ার করবো, যেটাতে খুব সহজে আপনি এই কেস গুলাকে সলভ করতে পারবেন। বাবা মা ইনজাস্টিস করছে, সেখান থেকে বাচ্চা ইগনিশিয়ায় কনভার্ট হয়ে যাচ্ছে। আর বাচ্চা যখন নিজেই খুব সেনসিটিভ, সে ভুল করেনি, সে পুরোপুরি সঠিক, সে ইথিক্যাল, সবকিছু, কোনো মানে দোষ তার নাই, কোনো ভুল তার নাই, কোনো রং তার নাই, সবকিছু সে ঠিক করেছে, তারপরেও তাকে পানিশমেন্ট পেতে হচ্ছে, বকা খেতে হচ্ছে, তুমি যেহেতু বড় তুমি চুপ থাকো। এটাই হলো ইগনিশিয়ার ক্ষেত্র। এরকম জায়গায় ইগনিশিয়া তৈরি হয়ে যায়। এই কন্টেক্সট কিন্তু আমরা ক্রিওজোটের মধ্যে পাবো না। ফসফরাসে যতই অ্যালার্ট থাক, ফসফরাসের মধ্যে আমরা পাবো না, বা অ্যালার্টে থাকা অন্য মেডিসিন গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাবো না। এই কন্টেক্সট আমরা শুধুমাত্র ইগনিশিয়ার মধ্যে পাবো। আমি দোষ করিনি, আমার ভাই, ছোট ভাই আমাকে পিটাচ্ছে, মা আমাকে বকতেছে, মারতেছে, আমাকে তিরস্কার দিচ্ছে,
তাহলে কি আমি কিছু বলতেছি না? তো আমি ইগনেশিয়া, আমি তো কিছু বলতেছি না, কিন্তু আমার ভিতরে ভিতরে এক ধরনের ক্ষোভ, এক ধরনের রাগ তৈরি হচ্ছে। এটাকে কি বলে জানেন? এটাকে বলা হচ্ছে ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন। ইন্ডিগনেশনটা কি? ইন্ডিগনেশনের ডিকশনারি মিনিং কি? অ্যাঙ্গার অ্যাবাউট এ সিচুয়েশন দ্যাট ইউ থিংক ইজ রং অর নট ফেয়ার। আমাকে যে বকা দেওয়া হলো, আমাকে যে গালমন্দ করা হলো, এটা দোষ তো আমার না, আর আমাকে বকা দিচ্ছে, এই জিনিসগুলা নিয়ে তার মধ্যে অনেক রাগ তৈরি হয়ে যায়, কিন্তু সে বলতে পারে না। আমাদের খুব খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট রুব্রিক্স আছে ইগনিশিয়ায়, আমরা পাই, আপনারা দেখবেন। কোন আরেকটা সমাজ আছে যদিও। রুব্রিক্সটা হচ্ছে জেলাসি চিলড্রেন নিউবর্ন গেটস অল দ্য অ্যাটেনশন হোয়েন দা জেলাসি জেলাসি চিলড্রেন নিউবর্ন গেটস অল দ্য অ্যাটেনশন হোয়েন দা। ঠিক আছে? এই রুব্রিক্সটা কি? এর মধ্যে দুটো মেডিসিন আছে, হাইসোমাস আর ইগনেশিয়া। ঠিক আছে? নতুন নিউবর্ন মানে আমার এই যে ছোট ভাই হলো, সেই সব অ্যাটেনশন পাচ্ছে। আমার এবং মায়ের মাঝখানে বিছানায় সে ঢুকে পড়েছে, তার মানে কি অ্যাটেনশন তো নিউবর্ন পেয়ে গেল, নতুন বেবিটা পেয়ে গেল। এছাড়া ইগনেশিয়াকে আমরা কিন্তু সাসপিসিয়াস এর মধ্যেও পাই। সাসপিসিয়াস, সাসপিসিয়াস কি? আমরা সাসপিসিয়াস কিভাবে বুঝি? আমাদের রুব্রিক্স আছে না সাসপিসিয়াস। সাসপিসিয়াস মানে কি? বউ যেভাবে সন্দেহ হ্যাঁ, বউ যেভাবে হাজবেন্ডকে সন্দেহ করে, কি কি ব্যাপার, আজকে কেন লেটে আসছে, নিশ্চয়ই অন্য কোথায়, কিংবা মোবাইল নিয়ে কার সাথে চ্যাটিং করতেছে, উকি মেরে মেরে দেখতেছে, তাই না? এই যে উকি মেরে মেরে দেখা, কোন অ্যাফেয়ারে জড়িত হয়েছে কিনা, এটা হলো সাসপিসিয়াসনেস। তো যাক, আমরা আমাদের ইয়েতে আসি। তো যখনই আমরা কোনো মেডিসিন পড়ি বা স্টাডি করি, তখন আমাদের মেডিসিনের মধ্যে দুই ধরনের ফিল আসে, একটা হলো খারাপ আর একটা ভালো। ঠিক আছে? প্রত্যেকটা মেডিসিনে এরকম আসে। আমি একটা খুব ভালো টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এটা অ্যাপ্লাই করবেন, পুরো রেজাল্ট কি রকম পাইলেন আমাকে জানাবেন। যখন দেখবেন যে আপনার চেম্বারে, আপনার টেবিলের সামনে, আপনার যে সামনের চেয়ারে একটা সুন্দর দেখতে ফুটফুটে একটা বাচ্চা খুব শান্তশিষ্ট হয়ে বসে আছে, খুব সুন্দর বিহেভ করতেছে, আপনার মাথায় তখন আসতে হবে দুইটা মেডিসিনের কথা। কি কি বলেন তো? একটা হলো ইগনেশিয়া আর একটা হলো হায়াসেমাস। কিন্তু হায়াসেমাসের হচ্ছে অনেক নোংরা নোংরা শেড, প্রথমে তো খুব সুন্দর হয়ে বসে আছে, চুপচাপ হয়ে বসে আছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন কেস টেকিং করবেন, সামনের দিকে আগাবেন, তখন দেখবেন অনেক নোংরা নোংরা জিনিস আপনার চোখের সামনে চলে আসবে। হায়াসোমাসের এই ছোট বাচ্চা কি করে জানেন? এই যে জেলাসি, এই যে যে রুব্রিক্সটা বললাম, জেলাসি চিলড্রেন নিউবর্ন গেটিং অল দ্য অ্যাটেনশন, এরকম ক্ষেত্রে হায়াসোমাস কি করে জানেন? ওই ছোট বাচ্চাকে খুন করতেও তার দ্বিধা বোধ করবে না। আমাদের রুব্রিক্স আছে জেলাসি কিল ড্রাইভেন টু, গলা টিপে মারতে যাবে, এরকম ব্রুটালিটি হায়াসোমাসের মধ্যে আমরা পাই। এতটাই নিষ্ঠুর সে হয়, নিষ্ঠুর হতে পারে, সে অনেক নিষ্ঠুর, মারতে পারে, নির্দয়ের মতন মারতে পারে, কিন্তু ইগনেশিয়া কখনো এরকম করবে না। ইগনেশিয়া কখনো এরকম করবে না। তাহলে আমরা বলতে পারি যে আমরা ফিল থেকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু শেড নিয়ে চিন্তা করছি না, আমরা ফিল দেখতেছি। ওভারঅল আমরা একটা জিনিস নিলাম, আপনি আরো জিনিস নেন, দেখবেন মিলে গেছে। তো এরকম ফিল যদি আপনি পেয়ে যান, তখন অনেক বেশি ডিটেইলড কেস টেকিং এর প্রয়োজন হয় না, আপনি কিন্তু মেডিসিন খুব সহজেই দিয়ে দিতে পারবেন। তো এই বাচ্চার মা কি বলতেছে যে একটা সময় সেই আমাকে বলতো, ছোট বাচ্চা, 3 বছর বয়সের বাচ্চা আমাকে বলতো, আমাকে ইনসিস্ট করতো যে আমার খেলার জন্য একজন চাই, আমার একটা বেবি চাই। পাশের বা তার বন্ধু বান্ধবের ছোট ভাই দেখে তার মধ্যে এটা আসতো। আর এই ছোট বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ, তাকে আম, খুব বেশি মারে। হ্যাঁ, তো আমি তো ছোটটাকে বকতে পারি না। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ইগনেশিয়া কি করছে, মা বলতেছে যে ছোট বাচ্চা মানে ছোটটা বড়টাকে খুব মারে, তারপরেও সে কিছু করে না। ইগনেশিয়ার সহ্য ক্ষমতা এরকম। ইগনেশিয়া কিন্তু ওই ছোট ভাই অনেক মারলো, এগুলো যতক্ষণ পর্যন্ত সে সহ্য করতে পারে, সে কিন্তু মুখ দিয়ে একটু শব্দ করবে না।
ইগনেশিয়া কিন্তু আমাদের অনেক এই ধরনের রুব্রিক্স আছে, আমি মনে দুই একটা দিলাম, তাও আরো দিয়ে দিই। এই যে সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু করে দিয়েছি, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, উইপিং কি রিমোস্টেড হোয়েন, এলমেন্ট ফ্রম রিপোর্টস। হ্যাঁ, এই যে উইপিং রিমোস্টেড হোয়েন, উইপিংটা কি? উইপিং হলো কান্না, তাই না? দেখেন এই বাচ্চাটার কান্নার কথা তো আমি বললাম, এই বাচ্চাটা যদি বেলেডোনা হতো তাহলে কি করতো জানেন? বেলেডোনা হলে এমন কান্না দিত, আমাদের এই যে নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, একদম নয়েজ করে শোরগোল চিল্লা ফাল্লা করে ফেলতো। ইগনেশিয়া কিন্তু এরকম কাঁদবে না। এই ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু মেডিসিনের কাছে যাওয়া যায়। ইগনেশিয়া এমন ভাবে কাঁদবে, আপনার সামনে যদি কাঁদে আপনার মধ্যে কোনো কষ্ট অনুভব হবে না, আপনার ক্লিনিকের পরিবেশ সে নষ্ট করবে না, ক্লিনিকের যে ডেকোরাম আছে সেটাকে নষ্ট করবে না, কেউ মানে কাউকে সে পেরেশান করবে না। আবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইগনেশিয়া কিন্তু মানে কোনো ফালতু কোনো বিষয় নিয়ে কিন্তু উইপিং করবে না, কাঁদবে না। তার কান্নার ডেফিনেটলি কোনো না কোনো একটা জাস্টিফিকেশন আছে, তাহলে সে কাঁদবে। একটা অবশ্যই তার সে একটা জাস্টিফাইড, ঠিক আছে? আর যখন ধরেন যে কোনো বাচ্চার গার্জেনরা এসে বলে, যখন কোনো বাচ্চা কান্না করে তখন তার বাবা মা বুঝতে পারে যে আমি কোনো একটা ভুল করে ফেলেছি। অবশ্যই আমার বাচ্চা কোনো একটা কিছু না তো কাঁদা নাই, আমার 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 অনেক পেশেন্ট এরকম পেয়েছে, এ বাচ্চা তো কাঁদান না, এই এটা তো বুঝনেওয়ালা বাচ্চা, একটু বুঝ আছে। তো ইগনেশিয়ার বাচ্চারা এরকম হয়। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এরকম মানে অ্যালার্ট থেকে আমরা কিন্তু এই অ্যালার্টের মধ্যে যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন গুলার মধ্যে এরকম ক্যারেক্টার কিন্তু আমরা পাই না, যেটা আমরা ইগনেশিয়াতে পাচ্ছি, ফসফরাসেও নাই। ঠিক আছে, আরেকটা ইয়া ছিল, সেটা হচ্ছে যে সালফার নিয়ে। সালফারের আমি একটা এক্সট্রিম পিকচার দিয়েছিলাম, একজন তো আমাকে বললো, স্যার আপনার চেম্বারে আপনি এরকম ইয়ে পেয়েছেন। হ্যাঁ, তো এটা আমার চেম্বার না, আপনারাও পাবেন, অনেক বাচ্চা আছে। সালফার নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো যে সালফারের মধ্যে আমরা কি দেখি? সালফারের মধ্যে আমরা ওয়েলথ দেখি, আমরা দেখছি সালফার ওয়েলথ, ডেলুশন ওয়েলথ অফ, তাই না? আমি কি বলেছিলাম ওয়েলথটা কিসের? ওয়েলথটা হচ্ছে জ্ঞানের, নলেজ। আমার কাছে এতটা নলেজ আছে, আমাকে এগুলো পড়তে হবে, আমাকে এটা করতে হবে। সে কিন্তু একটা মানে তার নিজস্ব যে লিমিট আছে সেই লিমিটটাকে সে কিন্তু ক্রস করে ফেলে। একটা ছোট বাচ্চা ধরেন যে ক্লাস 4-এ পড়া বাচ্চা, সে আপনার পড়ছে হচ্ছে বুখারী শরীফ, এটা ডেফিনেটলি পিকিউআরএস। বুখারী শরীফ আমি তো পড়ার ইয়ে করতে পারি না, সে ওটাকে পড়ে বোঝার চেষ্টা করতেছে। আমি একটা বাচ্চাকে মানে পার্সোনালি মানে আমার তাদের ফ্যামিলির সাথে খুব ভালো রিলেশন, সেদিক দিয়ে আমি তাদের সাথে ইয়ে করেছি, জানি। এই বাচ্চা কি করে জানেন? ছোট্ট বাচ্চা, ক্লাস 3 বা 4, লেখাগুলো খুব ছোট ছোট, খুব সুন্দর, সে 4-এ পড়ে। তো সে কোরআন শরীফের পাশে, কোরআন শরীফের পাশে ওই নিয়ামুল কোরআন, উম, মানে নিয়ামুল কোরআন থেকে বিভিন্ন আমল, সেটাকে কোরআনের সাথে, কোরআন শরীফের সাথে মিলায়ে সেখানে নোট করছে এবং কোরআন শরীফের পাশে সে লিখছে। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করতাম ওরে বাবা কোরআন শরীফে, আমরা চিন্তা করতাম যে কোরআন শরীফে লিখলে তো মহাপাপ হবে, কিন্তু ওই বাচ্চা ওইখানে দাগ দিয়ে ইয়ে করতেছে। আপনি একটু চিন্তা করতে পারেন তার নলেজের ডেপথ, তার জ্ঞানের ডেপথ, সে নিজেকে অতিক্রম করেছে, তার পার্সনের যে লিমিট থাকে সেটাকে সে ক্রস করে ফেলেছে। ঠিক আছে, আপনারা দেখেন, আমি আরো কিছু জিনিস বলি, সেদিন হয়তো মিসিং হয়ে গেছে। আপনার চেম্বারে অনেক প্যারেন্টস আসবে, অনেক বাবা মা আসবে, বাচ্চার বাবা মা আসবে, এসে বলবে যে ডাক্তার সাহেব আর বলেন না, আমার বাচ্চা বাথরুমে বই নিয়ে যায়। বাথরুমে শুনেছেন কখনো? আমার এক ভাগনা ছিল, সে বাবা মা পড়তে দেয় না, টর্চ নিয়ে বই নিয়ে ইয়ের মধ্যে যায়, এই খাটের তলে যেত, বা খুঁজে বেড়াচ্ছে বাবা মা, কই গেল কই গেল, সন্ধ্যার পর আর নাই নাই নাই, টর্চ নিয়ে যে কি বলে বিছানার নিচে সে পড়তেছে। আর এই প্যারেন্টস বলতেছে যে আমার বাচ্চা বাথরুমে নিয়ে বই নিয়ে যায়। হাদিস কোরআনের মধ্যে ধর্মীয় গীতা, মহাভারত নিয়ে সে ডুবে আছে।
তার বয়সটা দেখেন, 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছর, যাই হোক, বাচ্চা, এগুলো অবশ্যই পিকুয়ারেস, এগুলো অবশ্যই পিকুলারিটি। তার নলেজ তো অত দরকার নেই, তারপরে সে এত এত নলেজ গ্যাদার করতে চায়। তাকে জিজ্ঞাসা করেন, সে হিটলার সম্পর্কে সব বলে দিবে, মহাত্মা গান্ধী সম্পর্কে বলে দিবে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একদম রচনা লিখে দিবে। তার নলেজ গেইনের বিষয়টা দেখেন, ঠিক আছে, জ্ঞান বাড়ানোর ইচ্ছা তার থাকে, এবং এটা বেসিক্যালি তার ওয়েলথ, জ্ঞানের যে ওয়েলথ বাড়ানোর ইচ্ছা, এটাই তার অ্যাবিলিটি বাড়ানোর জন্য হয়। ঠিক আছে, এটা হলো সালফার। তাহলে নট নেসেসারি যে সে কোরআন বা ইয়েনে থাকবে, যে কোনো বিষয় নিয়েই তার এটা হতে পারে, যে কোনো কিছু নিয়েই আসতে পারে, কিন্তু সেটার মোট কথা হলো সে সেটার মধ্যে ইনভলভ হয়ে যাবে এবং তার নলেজটাকে সে গ্যাদার করতে থাকবে। এটা হলো সালফার। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি প্রথম দিন বলেছিলাম, অনেকে হয়তো বুঝতে পারেননি রুব্রিক্স নিয়ে, তো আসলে এই আমি তো ফোকাস করে রুব্রিক্স নিয়ে পড়াচ্ছি না, আমি তো কিছু কিছু ক্যারেক্টার নিয়ে পড়াচ্ছি। সেটা হলো এই যে এই রুব্রিক্সটা, হ্যাঁ, অবস্টিনেট, রেজিস্ট উইশেস অফ আদার্স, ওই যে না 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 না, ভুলে গেছেন কেসটা? আমরা বলতেছিলাম নাক ভূমিকা না 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 করতে থাকে, খুব কমন, আপনাদের বাসাতেও দেখেন দুই একটা আছে, না 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 করতে থাকে। এটার সাথে আমাকে বলতেছিলেন যে অ্যানসারিং মোনোসিলেবল ইন এই রুব্রিক্সটা, অ্যানসারিং মোনোসিলেবলস ইন ইয়েস অর নো, অ্যানসারিং মোনোসিলেবল ইন ইয়েস অর নো, এটাও তো না না না, যাই বলি না, তাই না? তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েটটা কোন জায়গায়? দেখেন, আপনি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি খাবা? সে বলছে না। ঘুরতে যাবা? না। টিভি দেখবা? না। গোসল করবা? না। এই যে না না করতেছে, এই কথা বলার ধরনের মধ্যে কি আপনারা কোনো জেদ বা কোনো ফোর্স বা কোনো মানে উম, কি বলবো, খারাপ কিছু দেখতে পাচ্ছেন? ডেফিনেটলি না, ডেফিনেটলি নট। দেখা যাচ্ছে সে জাস্ট বলতেছেন না, না এটা না। তার মধ্যে আর্ডেন্ট, আমরা ওই নাক ভূমিকার ইয়েতে দেখেন আর্ডেন্টের বিষয়টা নাই। সে যেভাবে উত্তর দিচ্ছে, এটাতে আপনি বা আমি, এই যে তুমি ঘুরতে যাবে, না যাব না, এটাতে কিন্তু আমরা ডিস্টার্ব বোধ করতেছি না। কিন্তু যখন কোন আমাদেরকে ইয়ে করতে হবে, কি ফোকাস করতে, আমাদের রুব্রিক্স পড়তে হয় কিভাবে জানেন? প্রধান যে রুব্রিক্সের তো পোর্শন থাকে, যেমন মাইন্ডটা হলো চ্যাপ্টার, তারপর অবস্টিনেটটা হলো রুব্রিক, তারপরেরটা হলো রেজিস্ট উইশেস অফ আদার্স, এটা হলো সাব রুব্রিক। তো প্রথমে আপনাকে রুব্রিক্স এর যে ওয়ার্ড আছে সেটাকে ফোকাস করতে হবে। এই রুব্রিক্সে কি বলা আছে? অবস্টিনেট। অবস্টিনেট মানে কি? বাচ্চা জেদ করছে। পরেরটা কি? অ্যানসারিং। এখানে কিন্তু জেদের বিষয় নাই, পার্থক্যটা এখানে। উপরেরটাতে অবস্টিনেট, সে জেদ করছে, রেজিস্ট করছে, না আমি এটা করব না, আমি এটা করবই না, তুমি যা খুশি করো। আর্ডেন্ট, ওই নাক্স ভূমিকার যে বাচ্চাটার কথা বলেছেন, সে আর্ডেন্ট। ঠিক আছে, সে বাচ্চার মা কি বলতেছিল যে সে সকাল থেকে উঠে না 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 করতে করতে আমার কান ঝালাফালা করে দেয়, সে কোনো কথা শুনতেও চায় না, কিছু কিছু শুনেও না। এই কথা কিন্তু বলছিল, আপনারা ভিডিওতে শুনে দেখেন, এই কথাই সে বলেছে, যারা নোট করেছেন তারাও দেখেন। তার মানে সে অবস্টিনেট। তো এইরকম আচরণের কারণে, আচরণের এই ইন্টেন্সিটির কারণে এই দুটা রুব্রিক পার্থক্য করে দেয়। তো আপনারা যখন কোনো পেশেন্টের হোয়াট, মানে পেশেন্ট যা বলছে তা দিয়ে যদি ডাইরেক্ট রুব্রিক পান, সেটা নেবেন, ঠিক আছে, নিতে পারি, কিন্তু এর সাথে আপনাকে দেখতে হবে যে হোয়াই, হোয়াই সে কেন এরকম করতেছে, হোয়াইটাকে খোঁজা খুবই জরুরি। ঠিক আছে, খুবই জরুরি। আপনি হোয়াই ছাড়া যদি হোয়াটকে প্রায়োরিটি দিয়ে দেন, তাহলে আপনি মিসগাইডেড হতে পারবেন, মিসগাইডেড হয়ে যাবেন। আরেকটা বিষয়, সেটা হলো আপনি যখন রুব্রিক্স এর মধ্যে রুব্রিক্স নিয়ে নিলেন, রুব্রিক্স এর মধ্যে যে ওষুধ আছে, ধরেন কথার কথায় যে অবস্টিনেট, রেজিস্ট উইশেস অফ আদার্স, এই রুব্রিক্স এর মধ্যে আমরা নাক্স ভূমিকা পেলাম, অ্যালুমিনার কথা বাদ দিলাম, নাক্স ভূমিকা পেলাম। তাহলে এই রুব্রিক্সটা আপনি তখনই নিবেন যখন তার পার্সোনালিটি দিয়ে, মানে ওই পেশেন্টের পার্সোনালিটির সাথে নাক্স ভূমিকার পার্সোনালিটি বা এই রুব্রিক্স থাকা মেডিসিনের পার্সোনালিটির সাথে ওই মেডিসিনের মূল পার্সোনালিটি ম্যাচিং হচ্ছে, তখন আপনি এটা নেবেন। না হলে আপনি যদি নিয়ে নেন, সেটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, ক্যালকুলেটিভ ওয়েতে প্রেসক্রিপশন করে আপনি কোনো রেজাল্ট পাবেন না।
এটা খুব ভালোভাবে ইয়ে করবেন, আপনাকে দেখতে হবে যে তার পার্সোনালিটির সাথে ওটা ম্যাচিং হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা হোয়াট দেখে প্রায় আমরা কিন্তু হোয়াট দেখেই রুব্রিক্স নিয়ে নিই। যা বলতেছে আমরা একদম গটাগট নিয়ে নিই। আমাদের অনেকেই আছে, আমাদের সাথে অনেকেই ছিলেন এখানে, তারা ওই রুব্রিক্স নেওয়া পছন্দ করতেন। কি বলতেছে সরাসরি কনভার্ট করে রুব্রিক্স নিয়ে নিলাম, হোয়াইটাকে বোঝার চেষ্টা করে না। আমার, আমি গতদিন বললাম যে কিউরিয়াস, কি ফিজিশিয়ান, ভুলে গেলাম যে রুব্রিক্স, কিউরিয়াস, Training of physician wants to know. হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং অফ ফিজিশিয়ান ওয়ান্টস টু নো, ট্রেনিং অফ ফিজিশিয়ান ওয়ান্টস টু নো। তো এটা আপনি হোয়াই দেখেই আপনি জিজ্ঞাসা করলো যে আপনার ডিগ্রিটা কি, আপনি হোয়াই দেখে মানে এটা তো হোয়াট হলো, হ্যাঁ কি ইয়ে করলো সেটা দেখে আপনি নিয়ে নিলেন রুপিস, ডেফিনেটলি নট, এটা নেওয়া যাবে না। আপনাকে হোয়াইটাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হোয়াটটাকে গুরুত্ব দিয়ে নেন তাহলে কিন্তু ম্যাথমেটিক্স হয়ে যাবে। ম্যাথমেটিক্স এর মতন ফলো করে হোমিওপ্যাথি হবে না, এটা ভালো করে মনে রাখবেন। রুব্রিক্স বানানো হয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। আমাকে একজন বলতেছে যে আমরা মিসগাইডেড হচ্ছে, আমরা যেভাবে স্টাডি করতেছি এটা ভুল। রুব্রিক্স থেকে পার্সনকে শিখতে হবে, শিখে ইয়ে করতে হবে। সে যে কি খেয়ে আর কি ইয়ে করে কথাগুলা বলছে আমি আই ডোন্ট নো, এটা একদমই না। সবসময় মনে রাখেন রুব্রিক্স বানানো, রুব্রিক্স আসছে পরে, রুব্রিক্স আসছে আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে, আমাকে সহযোগিতা করার জন্য, একদিকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাথমেটিকা তো পুরো পুরো ওইভাবে মাথায় রাখা সম্ভব না। রেপার্টরি রুব্রিক্স আমাকে যেতে হয় এই কারণে। অনেক সময় আমরা দেখি যে বাচ্চা ক্লিনিকে ঢুকতেছে, পেশেন্ট ঢুকতেছে, তখন আমরা কি কোন একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি। যেমন ধরেন আমি কিছুদিন আগেরই একটা বাচ্চার কথা বলি, সে এসে আমাদের প্লাস্টিকের চেয়ার, কিন্তু সে এসে চেয়ার ধরে এমন ধরে টান দিল, মানে শব্দ করতেছে, প্লাস্টিকের চেয়ারে শব্দ করতেছে, তাহলে সে কিভাবে চেয়ার ধরে এসে চেয়ার ধরে টানছে চিন্তা করেন। ঠিক আছে, অনেক মানে মানে খুবই দৃষ্টিকটু, মানে ওইটা চোখে পড়ার মতন ধাম করে শব্দ করে ফেললো। এরপরে দেখা যাচ্ছে যে তার সাথে কথোপকথন করে দেখতেছে, হ্যাঁ এই ইনজাস্টিস পাওয়া যাচ্ছে, ডিগনিটি পাওয়া যাচ্ছে, মেলা কিছু পাওয়া যাচ্ছে। আপনি যতই ইনজাস্টিস পান আর এই মোরাল সেন্সিটিভ ইয়া পান, এই বাচ্চা ডেফিনেটলি ইগনিশিয়া হবে না। ওগুলা আংশিক ম্যাচিং, অনেক কিছু ম্যাচিং হয় এরকম। আপনি কেস টেকিং করতে গেলে দেখবেন অনেক অনেক কিছু চলে আসে, হাজার হাজার রুব্রিক্স চলে আসে। কিন্তু কোন একটা প্রমিনেন্ট জিনিস, এই যে চেয়ার টানার বিষয়টা যেটা বললাম, এটা খুব প্রমিনেন্ট, চোখে বাঁধার মতন জিনিস, এইটা ইগনিশিয়ার সাথে ম্যাচিং হয় না। তো রুব্রিক্স হচ্ছে আপনাকে হেল্প করার জন্য। ঠিক আছে, আপনাকে হেল্প করার জন্য, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটাতে আপনার কেস সলিউশন হবে না। আপনাকে একটা জিনিস, মানে প্রমিনেন্ট জিনিস যেটা দেখতেছেন, সেটাতে আপনি একটা গাইডেন্স পাচ্ছেন, দিয়ে আলটিমেটলি আপনাকে সিমিলিমামে যেতে হবে সেদিক ধরেই। ধরেন আমি আমি একটা সিম্পল একটা ভিডিও দেখা, হঠাৎ করে ভিডিওর কথা মনে পড়ে গেল। একটু এক মিনিট। কাজের সময় জিনিস পাওয়া যায় না, এটা একটা সমস্যা। একটু, এটা দেখালে আমার অনেক লেকচার আর দিতে হবে না। এটা না, খুবই দুঃখিত, খুঁজে পাচ্ছি না। আমি রাখলাম তো এখানে। আচ্ছা যাক, আমরা একটা গল্প জানি তাই না, যে চারজন কানা হাতি দেখতে গেল। এই ভিডিওটা আমি দেখাচ্ছিলাম। তো হাতি দেখতে যে একজন
দেখে বলে হাতি কিসের মতো, তো লেজ ধরে সে বলে দড়ির মতো, পা যে ধরেছে সে বলে খাম্বার মতো, তাই না? কান যে দেখে ধরেছে সে বলে যে কুলার মতো, সুর যে ধরেছে সে বলতেছে নলের মতো, তাই না? তো এই যে কানা আহ, ব্যক্তিরা, অন্ধ ব্যক্তিরা যেভাবে হাতি দেখতেছে, ঠিক আছে, হাতি দেখে তারা বলল যে এটা হাতি, পাটা ধরে দেখলো যে হাতি, কিন্তু আলটিমেটলি কি হাতি আপনি তখনই হবে যখন আপনার সিমিলিমম হবে। হ্যাঁ, আপনি লেজ ধরলেন, ধরে আপনি যদি বলেন যে এটা লায়ন, লায়নেরও তো লেজ থাকে, বা আপনি লেজ ধরলেন ধরে বললেন যে এটা হর্স, হর্সেরও তো লেজ ধরে, মানে লেজ থাকে, আর আপনি মেডিসিন দিয়ে দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। রুব্রিক্স শুধু আপনাকে হেল্প করবে, হ্যাঁ, তবে আপনাকে কোনো রুব্রিক্সে কিন্তু ফেঁসে যাওয়া যাবে না। আমরা যখন কেস টেকিং করি অনেক অনেক রুব্রিক্স আমাদের সামনে চলে আসে, তখন আমরা কি করি, আমরা সিদ্ধান্ত নিই যে এই রুব্রিক্সটা তার টোটালিটির সাথে ম্যাচ হচ্ছে কিনা, তার পার্সোনালিটির সাথে ম্যাচ হচ্ছে কিনা, আমরা কিন্তু চেকিং করি, ভেরিফাই করি, ক্রস চেক করি। তো একটা বিহেভিয়ারের সাথে তার ম্যাচিং হওয়া চাই, এবং ডেফিনেটলি সেটা প্রমিনেন্ট হতে হবে, তাহলেই আপনার রুব্রিক্স ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে একটা রুব্রিক্স যেটা হতে পারে নাক, মানে যেটাতে দেখা যাচ্ছে নাকস ভূমিকা নাই, কিন্তু দেখলেন যে নাকস ভূমিকার মধ্যে অনেক রাগ আছে, হ্যাঁ, আবার নাকস ভূমিকা আমরা কিন্তু রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, আমরা একটা রুব্রিক্স আছে না যে আপনার সামনে এসে রেভারেন্স দেয়, সম্মান দেয়, হ্যাঁ, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, এর মধ্যে আপনি আহ, পাচ্ছেন। আপনি যতক্ষণ দেখা যাচ্ছে যে নাকস ভূমিকাকে আপনি পেরেশান করবেন না, তাকে প্রেসার দিবেন না, বিরক্ত করবেন না, হ্যাঁ, বা তাকে অন্য কিছু ইনসিস্ট করবেন না, ততক্ষণ কিন্তু আপনারা রেফারেন্সের মধ্যে পাবেন। ঠিক আছে? কারণ তার মধ্যে যথেষ্ট রেসপেক্ট বোধ থাকে। আপনি যদি নাক ভূমিকার বাচ্চাদের মধ্যে এই নাক ভূমিকার একটা ইম্পর্টেন্ট জিনিস অবজারভেশন মনে পড়লো, সেটা হলো নার্স ভূমিকার বাচ্চারা আপনার ক্লিনিকে এসে সবকিছু কিন্তু ডিটেল বলতে পারে, সবকিছু ডিটেল। আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা তোমার কাশি কখন হয়েছে, হ্যাঁ, মা যদি বলে কথার কথা যে 2-3 মাস 4 মাস থেকে হচ্ছে, তখন দেখবেন বাচ্চা মাকে বলবে যে মা দেখো আমরা তো ওই যে 15 তারিখে ঢাকা থেকে আসলাম, তারপরে নানা বাড়ি গেলাম, তারপরে 3 দিন পরে আমরা ওখানে আসলাম, তারপর থেকে শুরু হয়েছে এই 10 থেকে 15 দিন, অথচ মা বলতেছে কিন্তু 3-4 মাস থেকে। তো এইরকম ডিটেইল মার্কস, নার্স ভূমিকা আপনি শুধু প্রশ্ন যদি করতে পারেন, এরা কিন্তু ডিটেইল কথা বলবে, এরা কিন্তু ভেগ অ্যান্সার দেয় না, উল্টাপাল্টা কোনো অ্যান্সার দিবে না, এবং উল্টাপাল্টা অ্যান্সার যদি তার প্যারেন্টস দেয়, তার সাথে যে আসছে সে দেয়, তাহলে ওই বাচ্চা কিন্তু হজম করতে পারবে না। হ্যাঁ, সে সব সাথে সাথে সংশোধন করে দেবে। এরকম অনেক মানে কেসে আমরা কিন্তু পাই। প্রায় মানে নাক ভূমিকার অনেক কেসে আমরা এরকম পাই। কিন্তু আরেকটা মজার ব্যাপার, সে কিন্তু মাকে করবে না, ইনসাল্ট করবে না, মানে এমন ভাবে কথা বলে মাকে হেও করে দেবে, এরকমটাও কিন্তু করবে না। সে যথেষ্ট ওই যে রেফারেন্স, মাকেও কিন্তু রেফারেন্স দিবে, রেফারেন্স দিয়েই সে বলবে যে না আম, মা আসলে বিষয়টা এরকম না, ঢাকা গেছিলাম, ঢাকা থেকে তারপর ওই যে নানা বাড়িতে আসলাম, নানা বাড়ি থেকে যে বাসে আসতে যে এই অবস্থা হয়ে গেছে, এইভাবে সে বলবে। তো আমাদেরকে ডিফারেন্সিয়েট করা জানতে হবে। ঠিক আছে? নার্স ভূমিকার আমরা কমন ফিচার কি জানি, নার্স ভূমিকার আমরা কমন ফিচার জানি খুবই ইরিটেট, খুবই খিটমিটে মেজাজ, খুবই রাফ বিহেভ করে, তাই না? এরকম তো জানি, খুব কড়া রকচটা, এটা আমাদের কমন ম্যাথমেটিক্যাল গুলা মানে প্রেজেন্টেশন। কিন্তু আমরা কি দেখছি বাচ্চাকে, বাচ্চা কিন্তু ওরকম দেখতেছে না। হ্যাঁ, সেরকম কখন হবে সেটা আপনাকে বুঝতে হবে, কখন সে ইরিটেট হয়, কখন সে ইরিটেবল হয়, কখন তার অ্যাঙ্গার হয়, এটা আপনাকে জানতে হবে। কখন হয়? যখন দেখা যাচ্ছে তার এনভায়রনমেন্ট, তার আইপিআর, তার ফ্যামিলি মেম্বার তাকে খুব বেশি বিরক্ত করছে, খুব বেশি ডিস্টার্ব করতেছে, তখন সে রেগে ফিউরিয়াস হয়, আগে কিন্তু রাগে না। তাহলে কখন ওরকম রাগ নিয়ে আসবে আর আপনি কখন নাক ভূমিকা দিবেন তা কিন্তু হবে না, আপনাকে সব জানতে হবে। ঠিক আছে? নাক ভূমিকা আমরা কি পাই? অ্যাঙ্গার, কন্ট্রাডিকশন ফর্ম, ইরিটেবল, পেন ডিউরিং, তাই না? এগুলা কিন্তু প্রথমে আসে না, প্রথমে ডেফিনেটলি আসবে না।
এটা আসবে কখন? যখন তাকে অনেক বেশি পেরেশান করা হচ্ছে, অনেক বেশি দলাই মলাই করা হচ্ছে। কিন্তু আমরা এই একটু আগে যেটার কথা বললাম যে ডিটেল বলতেছে, একদম ডিফারেন্ট পিকচার। এই পিকচার গুলো দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাতে ওইভাবে ফোকাস করা নাই। তা আমাদের এই কারণে এগুলা শেখা উচিত। এই বাচ্চা কখনোই আপনার বেয়াদব আচরণ করবে না। হ্যাঁ, বেয়াদবের মতন হবে যখন হচ্ছে ফুল কনভার্ট হয়ে অন্য আরেকটা স্টেটে চলে যাবে তখন। হ্যাঁ, বারবার একই প্রশ্ন করছেন, বারবার তাকে ফোর্স করছেন, আর কতবার বলবো তোমাকে, বারবার কেন একই কথা বলো, এইরকম কথা বলবে অন্য লেভেলে যে। ঠিক আছে, তাহলে বাবা তুমি রাগো কেন? বলে, রাগবো না কেন আঙ্কেল বলেন, বারবার খালি একই কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই কথা বলে, কার ভালো লাগে, এই কারণে রাগ করি। এইরকম রেফারেন্স দিয়েও কিন্তু নাক ভূমিকা কথা বলে। তো কোনো একটা প্রমিনেন্ট রুব্রিক দিয়ে বেসিক্যালি প্রেসক্রিপশন করা উচিত না। আপনি যখন প্রমিনেন্ট কিছু পেলেন তখন আশেপাশের আরো অনেক কিছু পাবেন, সেগুলাকে খোঁজেন। সেগুলাকে খুঁজে তা আবার সাথে কিছু আনভার্বাল কমিউনিকেশন থাকে, যেগুলো অব্যক্ত কিছু কথা, যেটা হাব ভাবে বোঝায়, জেস্টার দিয়ে বোঝা যায়, যেটা আপনি তার প্রেজেন্টেশন দিয়ে বুঝতে পারবেন, সেগুলাকে দেখেন, দেখবেন যে ম্যাচিং হয়ে গেছে। তারপরে আপনি প্রেসক্রিপশন করেন, ডেফিনেটলি 100-এ 100 কাজ হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।